আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে ইভেল ২১ রাতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভেল ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে আলোচনার বিষয়বস্তু রয়েছে আমাদের বাংলাদেশের অটোমোবাইল শিল্প এবং হাঁটি হাঁটা পা পা করে বাংলাদেশের যে সমর জয়ন্তী আমরা দেখেছি, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে বাংলাদেশের কান্নতে পা রেখেছে এবং এই স্বল্প সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, অদম্য এগিয়ে চলা সারা বিশ্বে এখন রোল মডেল। এবং এই বাংলাদেশের সব সেক্টরেই যেরকম অগ্রগতি রয়েছে, সেরকম অটোমোবাইল সেক্টরে কিন্তু অনেকটাই অগ্রগতি রয়েছে। সেজন্য সরকারের অনেক সহযোগিতা রয়েছে। আমরা বাজেটও এই বছর অনেক আলোচনা দেখেছি। এই সেক্টরকে ঘিরে অনেক ধরনের প্রণোদনা, ছাড় দেওয়ার প্রণোদনার সুযোগও এসছে। সাথে সাথে বাংলাদেশের যে বাংলা কার, আমরা জানি যে বাংলাদেশও একসময় স্বপ্ন দেখতো যে আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশও একদিন উৎপাদনে যাবে এই অটোমোবাইল শিল্পে। সেদিকেও আমরা বেশ অগ্রগতি দেখছি। সেই জায়গাটায় মেড ইন বাংলাদেশ নামে যেন আমরা এগিয়ে যেতে পারি, সরকারের সদিচ্ছাও রয়েছে। সেই জায়গায় চ্যালেঞ্জ রয়েছে, সম্ভাবনা রয়েছে। সেই অটোমোবাইল শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, এগিয়ে চলার জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এইসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন জনাব হাবিবুল্লাহ ডন, সাবেক সভাপতি বারভিডা। আমাদের সাথে সংযুক্ত আছেন তাসকিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ইফাত গ্রুপ। সংযুক্ত আছেন মোহাম্মদ আক্তার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক পিএইচপি অটোমোবাইলস লিমিটেড। এবং সংযুক্ত আছেন জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আলোচনাটি শুরু করতে চাইব জনাব জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ইতিমধ্যেই বাংলা কার নামে বাংলাদেশের যে মেড ইন বাংলাদেশ নামে অটোমোবাইল শিল্পে এগিয়ে চলা, সেটি আমরা সকলেই গণমাধ্যমে দেখেছি। সেই জায়গাটা থেকে আলোচনা শুরু করতে চাইব। জনাব জাকির হোসেন, এই অটোমোবাইল শিল্পে বাংলাদেশের অগ্রগতি জায়গাটি যদি প্রথমে একটু তুলে ধরেন। আমি প্রথমে আমার বক্তব্য শুরু করতে চাই আমাদের প্রাইম মিনিস্টারকে এবং অর্থমন্ত্রীকে থ্যাংক ইউ জানাই যে আমরা মোটামুটি যা চেয়েছিলাম এই অটোমোবাইল সেক্টরে মোটামুটি সবগুলা না হলেও বলতে পারেন 90% ওনারা আমাদের কভার করেছে। যেগুলো আমরা চেয়েছিলাম আমাদের বাজেটের আগে যে আমাদের মিটিং হয়েছে জুম মিটিং এর মাধ্যমে, সেখানে আমাদের নিটল গ্রুপের চেয়ারম্যান ছিল, পারভেজ ভাই ছিল, আরো কিছু কিছু মানুষ ছিল। ওনারা যে আমরা যা বক্তব্যটা আমরা দিয়েছিলাম সেটা খুবই জোরসোরে কাজ হয়েছে এবং মোটামুটি আমাদের অটোমোবাইল সেক্টরে এটাকে সামনে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটার জন্য মোটামুটি গভর্নমেন্ট আমাদের মোটামুটি সব দিকেই সাপোর্ট দিয়েছে। তো সেটার জন্য আমি থ্যাংক ইউ বলতে চাচ্ছি। অটোমোবাইল সেক্টরটা তো হঠাৎ করে দাঁড়াবে না। আমরা কিন্তু এই কনভারসেশনটা আগে বলে দিচ্ছি, অটোমোবাইল সেক্টরটা যা গার্মেন্টস শিল্প যেটা 25 বছর আগে ছিল, 30 বছর আগে বাংলাদেশে ছিল, অটোমোবাইল সেক্টরটা এই মুহূর্তে স্ট্যান্ডার্ডে আছে। দিয়ে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে বিশাল একটা আমাদের জিডিপিও বিশাল পরিমাণ ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো এই সেক্টর থেকে। সো আমাদের সেক্টরটা একটু কমপ্লিকেটেড, গার্মেন্টস এর মতন এরকম 1 2 3 না, একটু কমপ্লিকেটেড। যেমন এই সেক্টরে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেমন মোটর না, বেসিক্যালি আমরা 100% কিন্তু এসইউভি টায়ার এবং প্লাস আমাদের ট্রাকের টায়ার বানাচ্ছে। ওনারা যদি আসে এই সেক্টরে তাহলে ধরুন আমরা এই টায়ার গুলো ইউজ করতে পারবো। আজকে রহিম আফরোজ যেমন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারি বানাচ্ছে, আমরা ওই ব্যাটারি গুলো ইউজ করতে পারছি। বাট এগুলা ছাড়াও কিছু কিছু মেইন যেসব স্পেয়ার পার্টস, এগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটা আমাদের বাংলাদেশে থাকা দরকার যদি আমাদের এই সেক্টরে আরো আগায় যেতে হয়। সেকেন্ড অবজেকশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই সেক্টর যদি আমাদের ফুলফিল এবং সাকসেসফুল করতে হয় তাহলে কিন্তু আমাদের এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর বানাতে হবে। The local market is not enough to fulfill our car automobile manufacturing facility. আমার যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড করা যায়, আমাকে যদি বন্ড লাইসেন্স দেওয়া হয়, তাহলে আমি এই যে এই সেক্টরটাকে কিন্তু আমি ফ্লোরিশ করতে পারবো।
না হলে in the long run it's a very not a viable project. Assembling করা যাবে, it's assembling is a very different thing. এটা assembling করলে আমরা তো আর export করতে পারছি না, but for export we have to go through manufacturing facility, not just মানে assembly. সো এটা বলে আমি বলবো যে আমরা আমাদের যে অটোমোবাইল সেক্টরে যারা আছে, যেমন পারভেজ ভাই আছে, যে তাসকিন ভাই আছে, ওনারা দে আর দ্য অ্যাকচুয়ালি দ্য মেন্টর অফ আস, এবং ওনাদের গাইডলাইনে আমরা চলছি, এবং ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমরা বাংলা কার্স নিয়ে ইনশাআল্লাহ আগে যেতে পারি। জি, জাকির সাহেব আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু আলোচনা শুনতে চাইব তাসকিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ইফাদ গ্রুপ। আমরা জানি যে ইফাদ গ্রুপ সুনামের হচ্ছে দীর্ঘ সময় ধরে অটোমোবাইল সেক্টরে কাজ করছে বাংলাদেশে। তাসকিন সাহেব, আপনার কাছ থেকে একটু জানবো যে জাকির সাহেব যেরকমটা প্রত্যাশা করছিলেন এবং এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের অটোমোবাইল শিল্পে আপনাদের অনেক বড় অবদান আছে, প্রথমে একটু অগ্রগতির জায়গাটা যদি দর্শকদের তুলে ধরেন। আসসালামু আলাইকুম। শুরুতেই অশেষ ধন্যবাদ, এবং আমিও একসঙ্গে বলতে চাই জাকির ভাইয়ের সাথে যে আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুদূর প্রসারী একটা প্ল্যান এই বছরে একটা বিজনেস বান্ধব বাজেট উপহার দেওয়ার জন্য। এটা অবশ্যই ঠিক যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু বছর ধরে বলছিলেন যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে। তো এক্সপোর্ট বাস্কেটটাকে যদি আমরা বাড়ানোর পরিকল্পনা করি, আদার দ্যান গার্মেন্টস, অবশ্যই আমাদের এই মাইল ফলক কিন্তু হিউজ একটা মাইল ফলক গার্মেন্টসে। এর সাথে যদি আমাদের বাড়াতে হয়, একটা হলো অবভিয়াসলি আইটি ইনফ্রাস্ট্রাকচার, আরেকটা হলো অটোমোবাইল এবং অটোমোবাইল রিলেটেড অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং। জাকির ভাই যেটা বললেন, আমি একটু বলি যে বাস বলেন, ট্রাক বলেন, পৃথিবীতে মাত্র 4 থেকে 5টা দেশই কিন্তু এটার উদ্যোক্তা, দ্যাট ইজ জাপান, ইউরোপ অ্যান্ড আমেরিকা। ইভেন এর পরে গত 3 দশকে কিন্তু চায়না এবং আমাদের পার্শ্ববর্তী নেইবার ভারতে কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং বেস হয়েছে। এর বাইরে কিন্তু পৃথিবীতে খুব কম দেশেই কিন্তু গাড়ি ম্যানুফ্যাকচার করা হয়, যেটা আপনার ফুল ফ্লেজেড ম্যানুফ্যাকচারিং বলে। সো প্রথম অ্যাসেম্বলিং, এটা 2 হুইলার হোক, 3 হুইলার হোক, প্যাসেঞ্জার কার হোক অথবা কমার্শিয়াল বাস ট্রাক হোক, প্রথম স্টেপ হলো আমাদের অ্যাসেম্বল করা, এবং স্টেপ বাই স্টেপ আগামী 10 বছরে একটা সুদূর প্রসারী প্ল্যানে এটাকে লোকালাইজ করা। সো এক্সপোর্টটা তখনই আসবে যখন আমাদের এখানে একটা ব্যাকআপে অটো কম্পোনেন্ট একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। আপনি যদি আমাদের আসিয়ান কান্ট্রিজে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এই দেশগুলো, ইভেন ভারতও কিন্তু একটা পর্যায়ে অনেক দূর আগিয়ে গেছে এই অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং। সো আমি মনে করি এটা একটা, আমরা এত বছর ধরে প্যাসেঞ্জার কার বা বাস ট্রাক ইম্পোর্ট করে নিয়ে আসতাম, ধরেন গত 10 বছর ধরে আমরা অ্যাসেম্বলিং শুরু করেছি। এখন যখন সরকার আমাদেরকে একটা প্রণোদনা দিয়েছে, এখন অনেক ইনভেস্টার্স আসবে যে 20%, 30%, 40% লোকালাইজ করার জন্য। এবং আমরা যদি লোকালাইজ করতে পারি, কোনো একটি কোম্পানির কিন্তু সম্ভব না যে এই অটো কম্পোনেন্ট গুলা বানানোর। তখন কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক ভেন্ডার তৈরি হবে, এবং এই ভেন্ডার গুলো, আমি এখানে বলতে চাই যে লাইট ইঞ্জিনিয়ারিংটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রায় $7 ট্রিলিয়ন মার্কেট। তার মধ্যে শুধু অটোমোবাইল কম্পোনেন্ট ইজ অলমোস্ট $2.4 ট্রিলিয়ন মার্কেট। সো দ্য প্রসপেক্ট আমাদের দেশে, যেটা জাকির ভাইও বললেন, যে স্পেয়ার পার্টস, আমরা যে অটোমোবাইল চালাতে গেলে যেসব কম্পোনেন্ট লাগে একটা গাড়িতে, প্যাসেঞ্জার গাড়িতে বা একটা ট্রাকে 8 থেকে 11,000 কম্পোনেন্টস আছে। সো এই কম্পোনেন্ট গুলা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে এটা আনট্যাপড একটা এরিয়া, যেখানে কোয়ালিটি ইনভেস্টমেন্টস নাই, কোয়ালিটি প্রোডাকশন নাই। সো আমরা অবশ্যই, অ্যান্ড সরকার হ্যাজ বিন ভেরি ওপেন, বুঝার জন্য, শোনার জন্য, একটা বিজনেস বান্ধব একটা পরিস্থিতিতে আছে। নেক্সট স্টেজে যদি আমরা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির স্পেয়ার পার্টস ইম্পোর্টটা ডিউটি বাড়িয়ে দিতে পারি বা এগুলা কন্ট্রোলে আনতে পারি। ধন্যবাদ তাসকিন আহমেদ, আমরা শুনছিলাম আপনার মতামত। আমরা এবার একটু হাবিবুল্লাহ ডন, সাবেক সভাপতি ভারভিডা, তার মতামত শুনবো। জনাব হাবিবুল্লাহ ডন, আপনি দীর্ঘ সময় ধরে অটোমোবাইল শিল্প ব্যবসা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, এবং বাংলাদেশের যে অগ্রগতি, সে জায়গায় আমরা জাকির হোসেন, তাসকিন আহমেদের মতামত শুনছিলাম। আপনার কাছ থেকে শুনবো যে সরকারের যে সদিচ্ছা রয়েছে বা ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আমরাও এই শিল্পে এগিয়ে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের নিজস্ব চাহিদা মেটাতে চাই, আমরা রপ্তানিও করতে চাই, সেই জায়গায় আপনার মতামত একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। আজকে এখানে যারা আমার সাথে প্যানেলে আছে, কেউ ছোট ভাই, কেউ ভাতিজা, সবাইকে আমার শুভেচ্ছা। প্রথমে বাজেটটা নিয়ে বলতে চাই যে ইনফ্যাক্ট এই বাজেটটা সরকারের
কোভিডের মধ্যে কোভিড-19 সেকেন্ড বাজেট বলা যায়। তো আমি মনে করি এই বাজেটটা সম্পূর্ণ জীবন এবং জীবিকার সমন্বয়। সরকার চেয়েছে একটা মানবিক বাজেট করার জন্য। তার পাশাপাশি যদি বলি যে অটোমোবাইল সেক্টর নিয়ে এখন আজকে আলাপ হচ্ছে, আমি তো দীর্ঘ প্রায় 30-31 বছর ধরে এই সেক্টরের সাথে জড়িত। আমরা আমদানি করি, আপনারা জানেন যে রিকন্ডিশন গাড়ি আমদানি করি, এবং দীর্ঘ সরকারের সাথে প্রায় আমাদের সংগঠনই হয়েছে প্রায় আজকে প্রায় 28 বছর এই বারবিটার জন্য। সেখানে আপনারা জানেন যে এখনো বলতে গেলে শতভাগ গাড়ি আমদানি হয়, নতুন রিকন্ডিশন সবকিছু মিলিয়ে। এই বাজেটে সরকারের যে ঘোষণা, প্রস্তাবিত বাজেটে আমি অবশ্যই এটা পজিটিভ বলবো যে অটোমোবাইল সেক্টরের জন্য সরকারের যে চিন্তা ভাবনা এবং মেড ইন বাংলাদেশ যে কথাটা বলা হয়েছে, সেটা আমাদের স্বপ্ন। সরকার এখানে যারা এখানে 3 হুইলার আছে, 4 হুইলার আছে, তাদের জন্য ট্যাক্স হলিডে, ভ্যাট মওকুফ, ইনফ্যাক্ট চেষ্টা করা হয়েছে যে লোকাল যে ম্যানুফ্যাকচারিং কিংবা অ্যাসেম্বলিং প্ল্যান্টগুলো হবে তাদেরকে সহায়তা করার জন্য। আমরা একে অবশ্যই সাধুবাদ জানাই। আমরাও চাই যে বাংলাদেশে মেড ইন বাংলাদেশ গাড়ি তৈরি হোক। তবে বাস্তবতা কিন্তু খুবই কঠিন, যেটা একটু আগে জাকির যেটা বললো যে গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইজ ডিফারেন্ট থিং। এটা যদি বলেন যে লেদারের কথা বলি, লেদারেরও ডিফারেন্ট থিং, কিন্তু অটোমোবাইল সেক্টর ইজ টোটালি ডিফারেন্ট। বাংলা ওয়ার্ল্ডে দেখবেন অনেকে কিন্তু গাড়ির চেসিস তৈরি করে, ইঞ্জিন কিন্তু সবাই তৈরি করতে পারে না, ভেরি ডিফিকাল্ট। সব দেশ কিন্তু ইঞ্জিন ম্যানুফ্যাকচার করতে পারে। এবং আমরা যেটা মার্কেট সার্ভে করি, আমরা চাই যে বাংলাদেশে মেড ইন বাংলাদেশ হোক, আমাদের সবসময় এটা সাপোর্ট থাকবে। কিন্তু বাস্তবতা যেটা, সেটা একটু আগে আমার 2-3 বক্তা যেটা বললো যে হ্যাঁ, এখানে লাইট ইঞ্জিনিয়ারিং নিজেদের কম্পোনেন্ট বানাতে হবে, লাইট ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং যেতে হবে, মেইনলি এই কাজগুলো করতে হবে। আর একটা গাড়ি তৈরি করতে 20-25 হাজারটা কম্পোনেন্ট লাগে, একটা দুটো কম্পোনেন্ট না। বাংলাদেশে টায়ার হচ্ছে, ব্যাটারি হচ্ছে। আমরা আস্তে আস্তে চাই যে এই জিনিসগুলো হোক। আর আপনারা নিজেরাই জানেন যে আমরা নিজেরাও সার্ভে করেছি, আপনারা সার্ভে করেছেন যারা এখানে আছেন, উদ্যোক্তারা যা আছেন, যে একটা মার্কেটে যদি আপনার কোনো ম্যানুফ্যাকচারিং অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করতে এখানে ভায়াবিলিটি লাগে, সেখানে 80,000 1,00,000 কাটতি না হলে কিন্তু সার্ভাইভ করা যায় না। আপনারা নিজেরাও জানেন, আপনারা যারা নেমেছেন, অফকোর্স এখানে 500-1000 কোটি টাকা নিয়ে অনেকে নেমেছে, অনেক বড় ইনভেস্টমেন্ট। আমরাও চাই যে ইনভেস্টমেন্ট গুলো আপনারা যেন তুলতে পারেন, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। আমি আবারও বলছি যে যেসব দেশে, এখানে একটু আগে কথা হলো আমাদের পিএইচপি গ্রুপ যেটা যারা এখানে আছেন, আমাদের মিজানুর রাইবের ছেলে আছেন এখানে, এই আপনি যদি মালয়েশিয়ার কথায় ধরেন, মালয়েশিয়াতে কতগুলো গাড়ি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে, কিন্তু পাশাপাশি কিন্তু সেইখানে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে, এবং রিকন্ডিশন গাড়ি কিন্তু পাশাপাশি আমদানি বন্ধ করেনি। তার কারণ হলো মার্কেটে একটা প্রতিযোগিতা রাখার জন্য। হঠাৎ করে যদি রিকন্ডিশন গাড়ি আমদানি বন্ধ করে, কোনো গাড়ি আমদানি বন্ধ করে, আপাতত ধরেন 20-25 হাজার গাড়ি ডিমান্ড আছে, কিন্তু দেখেন গত 2টা বছর কিন্তু আমরা 10-12 হাজার গাড়ি আনতে পারি, রিকন্ডিশন আসছে না। সেখানে 50,000, 70,000 কিংবা 1 লক্ষ ইউনিট গাড়ি বিক্রি না হলে কিন্তু, যদি কাটতি না থাকে, ফ্যাক্টরি কিন্তু ভায়াবল হবে না। আপনারা সাহস করে নেমেছেন, আপনাদেরকে আবারও বলি যে আমি সাধুবাদ জানাই যে সাহস করে নেমেছেন, আপনি ইনভেস্ট করেছেন, এবং আপনাদের ইনভেস্টমেন্টটা সুরক্ষিত হোক, সুরক্ষা থাকুক, এটা কিন্তু আমাদের প্রত্যাশা। কিন্তু আমি আবারও বলছি যে ইম্পোর্ট এবং আপনার যেটা ম্যানুফ্যাকচার করার চেষ্টা করছেন, এখন তো অ্যাসেম্বলিং হচ্ছে, আস্তে আস্তে ম্যানুফ্যাকচার করবেন। এই ম্যানুফ্যাকচারিং কিন্তু আপনারা এগিয়ে আসেন, আমাদের সাপোর্ট থাকবে, কিন্তু ইটস নট এ, আবারও বলি, ভয় দেখাচ্ছি না, কিন্তু ইটস নট এ ইজি জব। কারণ এখানে জাকির আছে, পিএসপি আছে, ওনারা ইনভেস্ট করেছেন। আমরাও চাই যে আপনি ইনভেস্টমেন্টটা হোক, প্রতিযোগিতা হবে, মানুষ, এটা হলো পাবলিক চয়েস, কাস্টমারের চয়েস থাকবে, নতুন পুরাতন মার্কেট থাকবে ওপেন।
আমি মনে করি এটা একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। জি। আপনার যদি গাড়ি ভালো হয়, আমি যেটা বলছি, আপনি যদি ভালো ম্যানুফ্যাকচার করেন, আপনি যদি প্রাইস রিজনেবল হয়, অফকোর্স পিপল উইল বাই ইউর কার। তখন আলটিমেটলি কিন্তু রিকন্ডিশন গাড়ি কিংবা আমদানিকৃত গাড়ির উপরে মানুষ কিন্তু আস্থা চাহিদা হারাবে। কমে আসবে। আপনারা প্রতিযোগিতায় থাকবেন, ভালো গাড়ি ম্যানুফ্যাকচার করেন, সেটাই। অবশ্যই মানুষ কিনবে। কিন্তু যতদিন পর্যন্ত, কারণ ধরেন 20,000, 30,000, 40,000 গাড়ি কিংবা 1 লক্ষ যদি গাড়ি কাটতি না হয়, ততদিন কিন্তু ওই যে একজন বলছিল যে আমাদেরকে লোকাল মার্কেটে এক্সপোর্ট করার সুযোগ। হ্যাঁ, আপনি যদি এক্সপোর্ট করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার যে কারখানাগুলি করছেন এটা কিন্তু ফিজিবল হবে। জি। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, কারণ আমি তো প্রায় 31 বছর ধরে অটোমোবাইল শিল্পে শিল্পে আছেন। আছি। জি। আমরা কিন্তু দুটাই চাই। মেড ইন বাংলাদেশ গাড়ি দেখতে চাই আমি, আমার নিজেরও স্বপ্ন যে মেড ইন বাংলাদেশ গাড়ি হোক। কিন্তু আপাতত যে মার্কেট সাইজ, সেই মার্কেট সাইজে কিন্তু আপনাদের কোনো ফ্যাক্টরি কিন্তু ফিজিবল না। মার্কেটে মাত্র সর্বোচ্চ 20-25 হাজার গাড়ি আসে, সেখানে আমরা 12,000, 15,000 রুপে গাড়ি আনতে পারি না। নতুন পুরাতন প্রায় 20,000 রুপে গাড়ি আসে না, 22,000। আই ডোন্ট নো হাউ ইউ উইল সার্ভাইভ। তবে আমি আশা করব আপনারা অ্যাসেম্বলিং, আস্তে আস্তে এই যে লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলি মানে আপনাদের এই কম্পোনেন্টস গুলো আপনারা তৈরি সাপোর্টের করেন, জায়গাগুলো সেখানে থেকে বিকশিত আপনি ফোকাস করেন। আর আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু সবসময় সহযোগিতা থাকবে। দর্শক, আমরা শুনছিলাম হাবিবুল্লাহ ডন সাহেবের মতামত। এবার আমরা একটু সংযুক্ত হতে চাইব মোহাম্মদ আক্তার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক পিএইচপি অটোমোবাইলস লিমিটেড। আক্তার পারভেজ, আপনি শুনছিলেন আমরা অটোমোবাইল শিল্পের ভালো মন্দ সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম, এবং সেই সাথে সাথে হাবিবুল্লাহ ডন সাহেব যেটি বলছিলেন যে অবশ্যই আমরা চাই মেড ইন বাংলাদেশ নামে বাংলাদেশ থেকে গাড়ি উৎপাদন হবে, আমাদের চাহিদা মিটবে, রপ্তানি হবে, কিন্তু সেটার মার্কেটটি আসলে আমাদের কত বড়, বা আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়ে সেই যে কথাগুলো এসছে সেই জায়গায় একটু যদি মতামত দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামদাল্লাকা ওয়া শুকরাল্লাকা জালবেরান হাজিরি ওয়া নাজিরি বার হালামান। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ধন্যবাদ জানাতে চাই 21 টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি মূল পয়েন্টে যাওয়ার আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। উনি এত সুন্দর একটা বাজেট আমাদেরকে উপহার দিয়েছে, এবং আমি বিশ্বাস করি এই বাজেট এক্সিকিউশনের পর আমাদের অটোমোবাইল সেক্টর বাংলাদেশে একটা অন্য লেভেলে যাবে ইনশাআল্লাহ। আমাদের যারা অটোমোবাইল সেক্টরে আছি অনেকদিন ধরে, আমাদের সকলের কিন্তু ভিতরে একটা কিঞ্চিত একটা পীড়া ছিল। পীড়াটা হচ্ছে একটা কষ্টের জায়গা ছিল, যে আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ ছেলেরা ক্রিকেটে পাকিস্তানের চেয়ে ভালো, বাংলাদেশের গার্মেন্টস আল্লাহর রহমতে পাকিস্তানের চেয়ে ভালো, বাংলাদেশ আল্লাহর রহমতে অন্য অন্য সেক্টরে পাকিস্তান থেকে ভালো করছে। শুধু একটা সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম, সেটা হচ্ছে অটোমোবাইলস। ওনারা ম্যানুফ্যাকচারিং এ অটোমোবাইলসে অনেক লেভেল, অনেকগুলো ধাপ পার করেছে, যেটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রস করতে পারিনি। তবে আমি বিশ্বাস করি যে এই বাজেট আমাদেরকে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উপহার দিয়েছে, আমরা এখন ইনশাল্লাহ মুখ্য সময় আমাদের অটোমোবাইল সেক্টরটাকে এই লেভেল থেকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এখন কোন লেভেলে আছি আমরা কোন দিকে যাচ্ছি। আমি একটু সময় নিয়ে বলবো। সময়টা এর জন্য নিচ্ছি, সবার আসলে জানা দরকার জিনিসগুলো। আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কাওয়াসাকি বাজাজ। আজকাল কিন্তু কাওয়াসাকি বাজাজ আর শোনা যায় না, শুধু শোনা যায় বাজাজ। এই কিছুদিন আগে কিন্তু আমরা শুনতাম হিরো হোন্ডা। এখন কিন্তু হিরো হোন্ডা শোনা যায় না, শুধু শোনা যায় হোন্ডা। ইট ইজ বিকজ অফ টেকনোলজি ট্রান্সফার। টেকনোলজি, কাওয়াসাকি বাজাজ কিন্তু একসাথে 7 বছর ছিল, হিরো হোন্ডা কিন্তু একসাথে 15 বছর ছিল। এখন যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ওনারা টু হুইলার্স এর ক্ষেত্রে পুরোপুরি ইঞ্জিন, চেসিস এবং সারফেস প্রিপারেশন, ম্যানুফ্যাকচারিং, স্পেয়ার পার্টস, ব্র্যাকেট সবকিছু যখন নকশা নিয়ে আসছে, এখন কিন্তু ওনারা নিজেরা প্রোডাকশন করছে এবং এক্সপোর্ট করছে। শুধু বাজাজ মোটরসাইকেল কিন্তু বাংলাদেশে না, আপনি যদি দেখেন ল্যাটিন আমেরিকাতে কিন্তু বেশ ভালো করছে। আমি মনে করি আমরা যে অ্যাসেম্বল দিয়ে শুরু করেছি, আমরা প্রোটন গাড়ি অ্যাসেম্বল করছি বাংলাদেশে। আমরা কিন্তু শুধু প্রথমে অ্যাসেম্বল করতাম, এখন আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু পেইন্ট শপ করেছি এবং আমরা পেইন্ট করছি। পেইন্টের আগের যে প্রসেসটা সারফেস প্রিপারেশন, সেটাও কিন্তু বাংলাদেশে করা হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু মালয়েশিয়ান টেকনিশিয়ান ইঞ্জিনিয়াররা এসে আমাদেরকে ট্রেনিং করে গেছে। আমাদের ইঞ্জিনিয়াররা মাশাআল্লাহ এখন কিন্তু পেইন্ট করছে, তারপরে বেক করছে, তারপরে কিউসি করে তারপরে অ্যাসেম্বলি লাইনে যাচ্ছে। আপনারা জেনে আরো খুশি হবেন
আমরা শুধু খালি অ্যাসেম্বলি এবং পেইন্টিং সীমাবদ্ধ না, আমরা কিন্তু আপনাদের দোয়ায় 26টা স্পেয়ার পার্টস বাংলাদেশে তৈরি করছি। আচ্ছা আচ্ছা, আমাদের ভবিষ্যতে প্ল্যান ইনশাল্লাহ আগামী 1-2 বছরের ভিতরে আমরা 100-র উপরে স্পেয়ার পার্টস বাংলাদেশে ইনশাল্লাহ তৈরি করব, এবং সেই সব স্পেয়ার পার্টস শুধু খালি প্রোটন গাড়িতে আমরা ব্যবহার করব না, আমরা এক্সপোর্টও করব। আচ্ছা, এবার একটু আমি একটু আসি অন্য একটা লাইনে, যে আমরা যে বলি আমরা সিকেডি গাড়ি ইম্পোর্ট করি আর সিবিইউ কমপ্লিট বিল্ড আপ গাড়ি যেগুলো আনে ডন ভাইরা, আর আমরা করি জাকির হোসেন ভাইরা করে সিকেডি কমপ্লিট নকডাউন। জি, এই কমপ্লিট নকডাউন আর সিবিইউতে গভর্নমেন্ট আমাদেরকে যে ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে এখন, আমি বিশ্বাস করি আমরা যদি আরো কিছু করে দেখাতে পারি তাহলে ইনশাল্লাহ গভর্নমেন্ট আমাদের দিকে আরো সুনজর দিবে ইনশাল্লাহ, এবং আমাদের এই সেক্টরটা ইনশাল্লাহ আরো সামনের দিকে যাবে। এবং সেদিন বেশি দূরে নাই যে আমরা পাকিস্তানকে ইনশাল্লাহ অটোমোবাইল সেক্টরে ক্রস করব এবং আমরা অ্যাহেড থাকবো পাকিস্তানের চেয়ে। জি, আপনারা আরো জেনে খুশি হবেন, আমরা কিন্তু অলরেডি আমাদের যে অ্যাসেম্বলিকৃত প্রোটন সাগা বাংলাদেশে চলছে, প্রত্যেকটা প্রোটন সাগা এমসি কিন্তু বাংলাদেশে রং করা, আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে দ্বারা, এবং প্রত্যেকটা প্রোটন সাগাতে কিন্তু 26টা স্পেয়ার পার্টস বাংলাদেশে তৈরি করা। আচ্ছা আচ্ছা, এবং এর পাশাপাশি কিন্তু এখন আমরা রিসেন্টলি অ্যাম্বুলেন্সও তৈরি করছি। বাংলাদেশে এখন কোভিড সিচুয়েশনে আমরা বেশ কিছু হসপিটালে অ্যাম্বুলেন্স গিফট করেছি, যেগুলো নিজেদের দেশে অ্যাসেম্বল করা এবং নিজেদের দেশে পেইন্ট করা। হ্যাঁ, হাবিবুল্লাহ ডন ভাই একটা কথা খুব সুন্দর বলেছেন যে আমাদের এখানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার ক্রিয়েট করতে হবে। আমি যদি একটু কোরিয়ার প্রসঙ্গটা টানি, কোরিয়াতে অনেকগুলো গাড়ি কোম্পানি আছে, এর মধ্যে সবচেয়ে নাম করা হচ্ছে কিয়া এবং হাইন্দাই। আপনারা জেনে খুশি হবেন কিয়া এবং হাইন্দাই দুজনই কিন্তু যেই সিট গুলাতে গাড়িতে ব্যবহার করা হয় সবাই কিন্তু এক জায়গা থেকেই নেয়, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার কিন্তু একজনই। স্টিয়ারিং কিয়া যার থেকে পারচেজ করে, হাইন্দাই কিন্তু সেম কোম্পানি থেকে স্টিয়ারিং পারচেজ করে। এর জন্য আমি সাধুবাদ জানাই যখন জাকির ভাই আমাদের বাংলাদেশে বাংলা কার্ড ডিক্লেয়ার করলো। তাসকিন ভাইরা আশা করি ইনশাল্লাহ, ইফাদও ইনশাল্লাহ খুব শীঘ্রই করবেন, প্যাসেঞ্জার ভেহিকেলে আসবেন, এবং আরো কোম্পানি ফেয়ার গ্রুপ যেরকম আসার চেষ্টা করছে হাইন্দাইকে নিয়ে। তো এরকম যখন আরো কয়েকটা কোম্পানি আসবে আমাদের বাংলাদেশে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার জায়গাটি আরো প্রসারিত হবে, সেটা আরো ভালোভাবে ডেভেলপ হবে। একটা প্রোটন প্রেভি তৈরি করতে 8332টা স্পেয়ার পার্টস লাগে। একটা প্রোটন প্রেভি তৈরি করতে 8332টা স্পেয়ার পার্টস লাগে। সেদিন বেশি দূরে না ইনশাল্লাহ আমরা নিজেদের দেশে ইনশাল্লাহ সকল স্পেয়ার পার্টস তৈরি করব। আমি বিশ্বাস করি এটা একদিনে সম্ভব না, এটা হয়তো 10 বছর লাগবে, ধীরে ধীরে পরিকল্পনা নিয়ে এগোতে হবে, তবে সম্ভব ইনশাল্লাহ। আমরা একা সবকিছু পারবো না, সবাই মিলে ইনশাল্লাহ করব। জি, একটা প্রশ্ন করতে চাই। জি অবশ্যই, মানে এটা আমার জানার জন্য এবং অফকোর্স দর্শকের জন্য এটা সুবিধা হবে। এই যে উনি যিনি বলছিলেন যে ওনারা কিছু ইকুইপমেন্ট বানাচ্ছে, হ্যাঁ, কি কি কয়েকটা নাম শুনলে খুশি হবে, কি কি বানাবে? আপনি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমরা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোটন প্রেভিতে যেই ব্র্যাকেট গুলা লাগে, যতগুলো ধরনের ব্র্যাকেট, সবগুলো ব্র্যাকেট আমরা নিজেরা তৈরি করি। রিইনফোর্সমেন্ট পাইপ যেটা ব্যবহার করা হয় সেটা আমরা নিজেরা দেশে তৈরি করি। ফুয়েল ট্যাঙ্ক কভার যেটা, সেটা আমরা নিজেরা দেশে তৈরি করি, এবং এর সাথে আরো বেশ কয়েকটা স্পেয়ার পার্টস আমরা ক্লাম্প যেগুলো লাগে সেগুলো আমরা দেশে তৈরি করি। এবং এছাড়াও কিন্তু সারফেস প্রিপারেশন করি, তারপরে আমরা পেইন্ট শপে পেইন্ট করি, বেক শপে নিয়ে বেক করি, তারপরে ছোট্ট কিউসি হয়, তারপরে কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যাসেম্বলি লাইন যেটা সেখানে যায়। আপনার রেফারেন্সের জন্য আমি আরো বলতে চাই, আমাদের দর্শকদের রেফারেন্সের জন্য আমি আরো বলতে চাই, আপনাদের যদি মেহেরবানি করে একটু সময় হয়, একটু দয়া করে পিএইচপি অটোমোবাইলস ইউটিউবে সার্চ দিলে একটা 8 মিনিটের ভিডিও আছে, সেখানে আমাদের পুরো প্রসেস লাইনটা, উৎপাদন প্রক্রিয়া পুরোটাই দেখতে পাবেন। জি আক্তার সাহেব, ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, তারপর আলোচনা আবারও ফিরে আসছি। দর্শক, ইভিল 21 রাতের আলোচনায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল ২১ রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বাংলাদেশের অটোমোবাইল শিল্প এবং এই শিল্পের সম্ভাবনা, অগ্রগতি, চ্যালেঞ্জ, সরকারের সহযোগিতা, উদ্যোক্তাদের সাহসী ভূমিকা, সে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আবারও একটু সংযুক্ত হতে চাইব জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। জনাব জাকির হোসেন, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম অটোমোবাইল সেক্টরে বাংলাদেশের সরকারের সহযোগিতা, ব্যবসায়ীদের সাহসী ভূমিকা, অগ্রগতি, চ্যালেঞ্জের জায়গাও কিছু এসছে। আপনার কাছ থেকে যেটি যাবো, আপনি বাংলা কার, যেটা আমাদের সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন, শুধু অটোমোবাইল শিল্পে না, সব শিল্পে, যে মেড ইন বাংলাদেশ নামে আমরা সারা বিশ্বকে করে দেখাবো, সেটি এখন স্বপ্নে নয়, আমাদের বাস্তবতার দিকেই যাচ্ছে, বাস্তব হয়েছে। সেই জায়গাটা একটু গল্প শুনবো। সে সাথে যে দুটি বিষয় নিয়ে সাধারণ মানুষের বেশি আগ্রহ থাকে, যেহেতু অটোমোবাইল বা গাড়ির ব্যাপার, দাম, মান এবং উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশ কতটুকু এগিয়েছে, এই জায়গাটা একটু কথা শুনতে চাইবো। আমি আবার থ্যাংক ইউ জানাতে চাই আমাদের প্রাইম মিনিস্টার কে এবং অর্থমন্ত্রীকে, যে আমাদের এরকম একটা সুন্দর বাজেট দেওয়ার জন্য, যেটা আমরা অটোমোবাইল সেক্টরটাকে ফ্লোরিশ করতে পারবো। বাংলা কার্সের অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয় ডিফারেন্ট ওয়েতে। আমরা ডংফেং, ডিএফএসকে, ইসুজু, কিংস্টার, এই 4টা কোম্পানির সাথে যৌথভাবে আমরা কাজ করার জন্য আমরা ওনাদেরকে প্রপোজাল পাঠাই। তারপরে এটা আমার অলমোস্ট 5 বছর লেগে যায় যে ওরা কিভাবে আমাকে হেল্প করতে পারবে। আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের গাড়ির জগতে আমাদের কিন্তু রিকোয়ারমেন্টটা বেশি না। আমাদের বাৎসরিক ধরেন আমাদের 12 থেকে 14,000 15,000 গাড়ি লাগে। সো ফর অটোমোবাইল সেক্টর টু ফ্লোরিশ আপনার মাসে 30,000 গাড়ি বানাতে হবে। সো আমরা এটা এখন কিভাবে এটাকে বাস্তবায়ন করব, সেই জন্য আমাদের প্রথম প্ল্যানিং ছিল যে অ্যাসেম্বলিং না করে এটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি করব। খালি একটা জিনিস ম্যানুফ্যাকচার করলে হবে না, আমরা কিন্তু 12 রকমের গাড়ি ম্যানুফ্যাকচার করছি। ইলেকট্রিক গাড়ি আমরা সামনের বছরের শেষে আমরা ম্যানুফ্যাকচার করছি। সেকেন্ড গাড়ি ইনশাল্লাহ যদি প্যান্ডেমিকটা, করোনাটা যদি মোটামুটি কন্ট্রোলে থাকে, তাহলে ইনশাল্লাহ সামনের বছরে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা ফার্স্ট সেডানটা লঞ্চ করব। আমরা 8 লাখ থেকে শুরু করে আপনার 40 লাখ টাকা পর্যন্ত আপনার বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সেগমেন্টে আমরা গাড়ি বানাচ্ছি। আচ্ছা আচ্ছা। গাড়ির মধ্যে আছে আপনার গাড়ি, এসইউভি, ট্রাক, ইলেকট্রিক ভেহিকেল। আমরা যেমন এখন কিন্তু ওয়ার্ল্ড এখন ইলেকট্রিক মুভ করছে। সো আমাদের ইলেকট্রিক ভেহিকেলটা আমাদের ফিজিবিলিটিতে রাখতে হয়েছে যে আমাদের ইলেকট্রিক ভেহিকেলে আমাদের মুভ করতে হবে। প্লাস আপনারা দেখেছেন যে এই সরকার কিন্তু আমাদের অ্যাবান্ডেন্ট ইলেকট্রিসিটি দিচ্ছে। এখন কিন্তু লোডশেডিং বলতে গেলে হয়ই না। সো আমাদের ইলেকট্রিসিটি ইজ আমাদের অ্যাভেলেবল এভরিওয়্যার ইলেকট্রিসিটি। সো আমাদের ইলেকট্রিক জগতে আমাদের নামতেই হবে। সো প্যান্ডেমিকের জন্য আমরা একটু পিছিয়ে পড়ছি, বাট ইনশাআল্লাহ সামনের বছরের মধ্যে আমার মনে হয় আমরা হোপফুল আমরা এটাকে আরো অন্যদিকে আগায় নিয়ে যেতে পারবো। সো আমরা যে ট্রাক বানাবো, লরি বানাবো, কন্টেইনার ট্রাক থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, স্মল সেডান, 4 ডোর সেডান থেকে শুরু করে 2 ডোর সেডানও আমাদের প্ল্যানিং এ আছে। আচ্ছা। সো আমরা একটা লাইন আপাতত, যেমন যারা অটোমোবাইল সেক্টর আছে তারা বুঝবেন যে আপনাদের বেসিক্যালি একটা গার্মেন্টস এর মতনই একটা লাইন বানাতে হয়। একটা লাইনের মধ্যে কোনোটা এসইউভির জন্য, কোনোটা সেডানের জন্য, কিছু ইলেকট্রিক ভেহিকেলের জন্য, ট্রাকের জন্য একটা ডিফারেন্ট লাইন বানাতে হয়। সো আলটিমেটলি আমাদের যখন এই 4টা কোম্পানি মোটামুটি আমাদের লাইন হয়ে 4টা কোম্পানি আমাদের বলে যে হ্যাঁ ঠিক আছে, যে আমরা আপনাদের হেল্প করব, তখনই আমি মুভ করি যে কিভাবে তারা হেল্প করবে। যেমন আমাদের যে ডাবল কেবিন পিকআপ প্লাস ট্রাক, এগুলা কিন্তু আমরা সব ইসুজু ইঞ্জিন ইউজ করছি। আচ্ছা আচ্ছা। আবার বডিগুলা নিচ্ছি ডংফেং এর কাছ থেকে, চায়নার আইডিয়া থেকে। চ্যাসিস গুলো আমরা আবার কালেকশন করছি ইন্দোনেশিয়া থেকে। সো এক একটা জায়গা থেকে এক একটা জিনিস আমরা বেসিক্যালি কালেক্ট করে বেসিক্যালি উই আর ট্রাইং টু মেক আওয়ার ওন ব্র্যান্ড। বাংলাদেশের নতুন এই জগতে আমরা মেড ইন বাংলাদেশ এর আমাদের যাচ্ছি, যে বাংলাদেশের গাড়ি যেন বিদেশে চলে। আচ্ছা আচ্ছা। এইটা বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে হচ্ছে সেটা আমি প্রথম দিন থেকে, আমি যেদিন আমরা বাংলা কার লঞ্চ করি সেদিন থেকেই আমরা একই কথাই বলছি। বন্ড ফ্যাসিলিটি, যেমন গার্মেন্টস যেভাবে একটা সময় ছিল, আমার এখনো মনে আছে রিয়াজ গার্মেন্টস এর কথা। আমি দেখি নাই, আমি শুনছি, আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল, আমার যে গ্রুপে আমার সাথে পড়তো, তো ওর নানা কিভাবে করে এই রিয়াজ গার্মেন্টসটাকে সে উজ্জ্বল করলো। যেমন ফ্রান্সের থেকে কিছু কাস্টমার এসে ওরা বললো আমাকে কিছু শার্ট বানিয়ে দাও। সো বেসিক্যালি সেখান থেকে শুরু হয় গার্মেন্টস এর এরা।
জি, আজকে ধরেন গার্মেন্টস বাংলাদেশের ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর এবং দ্বিতীয় নম্বর স্থান দ্বিতীয় অবস্থানে আমরা রয়েছে। অর্জন করছি। হুম। ইন্ডিয়ার থেকে অনেক আগে, পাকিস্তান থেকে অনেক আগে। জি। সো ইনশাআল্লাহ যেভাবে অটোমোবাইল শিল্পেও গভর্নমেন্ট আমরা আমাদের ব্যাকআপ দিচ্ছে, ইনশাআল্লাহ আমরা ভেরি সুন আমরা বাংলাদেশি গাড়ি আপনার বিদেশে চালাতে পারবো। জি, জাকির স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু তাসকিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ইফাদ গ্রুপ, আপনার কাছে জানতে Yes, চাই thank দ্বিতীয় you. ভাগে যেটি আমরা আলোচনা আনতে চাইবো যে এই সেক্টরকে ঘিরে অনেক শিল্পের একটা সম্ভাবনা আছে এবং অবশ্যই চ্যালেঞ্জ আছে। সেই জায়গাটা মাথায় নিয়ে আমাদের এগোতে হবে। সরকারের সহযোগিতা আছে, উদ্যোক্তা হিসেবে আপনারাও এগিয়ে আসছেন। এই জায়গাগুলোর সম্ভাবনা এবং করণীয় জায়গায় আপনার কি মনে হয়, কোন জায়গায় আরও বেশি নজর দিলে এই শিল্পটি ধীরে ধীরে আরও বড় জায়গায় কর্মসংস্থান বা সক্ষমতা আমরা যেতে পারবো? আবার ধন্যবাদ। আমি অবশ্যই আমার প্যানেল পার্টনার জাকির ভাইকে একটা সাধুবাদ জানাই। দে হ্যাভ রিয়েলি মুভ দ্যাট একটা ব্র্যান্ড নিজেদের একটা এস্টাবলিশ করার জন্য। তো এখানে আমার আদার যারা ফেলো মেম্বার্সরা আছেন প্রত্যেকে কিন্তু প্যাসেঞ্জার কার নিয়ে, আমি সম্ভবত একমাত্র কমার্শিয়াল গাড়ি নিয়ে আমরা মুভ করছি, যেটা 2 হুইলার, মোটরসাইকেল, 3 হুইলার যেটা আমরা বেবি ট্যাক্সি হিসেবে চলে, আমারও বেবি ট্যাক্সি আছে। আর আমরা বাস ট্রাকে মূলত প্রায় দীর্ঘ 40 বছর ধরে আমরা বাংলাদেশে করে আসছি। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে আপনারা যেটা বলছিলেন, ইভেন ভারতেও কিন্তু মাত্র 2টো নিজস্ব স্বয়ংসম্পূর্ণ কোম্পানি আছে। বাকি সব যত প্যাসেঞ্জার কার বলেন আপনারা, টয়োটা থেকে শুরু করে, ফোর্ড থেকে শুরু করে, হন্ডা থেকে শুরু করে, চাইনিজও অনেক গাড়ি করছে। এটার কম্পোনেন্ট কিন্তু ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার হচ্ছে। তো আমি মনে করি আমাদের দেশে প্যাসেঞ্জার গাড়ি 15 থেকে 20,000 হয়, আর কমার্শিয়াল ট্রাক, বাস প্রায় 35,000-এর মতো বছরে বিক্রি হয়, এবং 3 হুইলার আর মোটরসাইকেল মিলে প্রায় 6 লক্ষ গাড়ি উৎপাদন হয়। আমি মোটরসাইকেলে যেমন সবচেয়ে ফার্স্ট স্টেপে 2016-তে একটা পলিসি করা হয়, এই পলিসিতে কিন্তু অনেকে ইনভেস্টমেন্টস এসছে, হন্ডা এসছে, রানার এসছে, হিরো এসছে, সবাই এসছে। সো ইরেসপেক্টিভ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড হোক অথবা ফরেন ব্র্যান্ড হোক, এই ব্র্যান্ডগুলোকে যদি বাধ্য করা হয় লোকালাইজ করার জন্য, তখনই কিন্তু এখানে ভেন্ডার ডেভেলপমেন্ট হবে। ওরা বলে দিয়েছে যে তোমাকে কিন্তু প্লাস্টিক আইটেম লোকালি ইউজ করতে হবে, তোমাকে সিটটা লোকালি ইউজ করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে রানার গ্রুপ স্বয়ংসম্পূর্ণভাবে তারা কিন্তু মোটরসাইকেলের ফ্রেমটা ম্যানুফ্যাকচার করে, এবং তাদের অলরেডি কিন্তু ইউরোপ থেকে ডিমান্ড এসছে যে তোমরা আমাদেরকে আমাদের স্পেসিফিক মডেল অনুযায়ী, স্পেক অনুযায়ী আমাদেরকে একটা মোটরসাইকেলের ফ্রেম বানিয়ে দাও। এবং এটা দেখবেন ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন নামকরা কোনো মোটরসাইকেল ব্র্যান্ডে ইউজ হবে। সো এই দিনগুলা কিন্তু খুব বেশি, আমরা যেমন বলি, আমরা ইফাদ অশোক লেল্যান্ডের সাথে জয়েন্ট কোলাবোরেশনে 2017 সালে আমাদের প্ল্যান্টটা উদ্বোধন করি। একটা প্ল্যান্টের ক্যাপাসিটি প্রায় 12,000 গাড়ি কমার্শিয়াল ট্রাক আর বাস করতে পারবে, এবং স্টেপ বাই স্টেপ গত বছর কিন্তু আমরা একটা ট্রাকের যে ক্যাবিন থাকে, এই ক্যাবিনটা লোকালি ম্যানুফ্যাকচার করা শুরু করেছি। এই প্ল্যান্টটা অলরেডি অন হয়ে গেছে। আমাদের দেশে সবসময় অ্যাক্সিডেন্টের কথা বলা হয়, আমাদের প্রচুর বাস কিন্তু এখন একটা আনস্ট্রাকচার্ড রোড সাইডে হয়, ইন্টারন্যাশনাল বডি কোড কিন্তু কেউ মেনটেন করে না। আমরাই প্রথমবারের জন্য একটা ইন্টারন্যাশনাল বডি কোড মেনটেন করে একটা লাক্সারি বাসের ম্যানুফ্যাকচারিং, যেমন এখানে প্যাসেঞ্জার কারগুলো কিন্তু একটা কমপ্লিট হয়, কিন্তু ট্রাক বাসগুলো আসতে হলো একটা চেসিস, ওই চেসিসের উপরে ট্রাক বা বাস বডিটা বানানো হয়। সো আমরা একটা কমপ্লিট এন্ড টু এন্ড সলিউশন করছি, এবং আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু লোকালি ব্যাটারি সোর্স করা শুরু করেছি, বিভিন্ন ক্লাম্প সোর্স করা শুরু করেছি, আমাদের অনেক ব্যাটারি আইটেমস আছে যেগুলো আমরা সোর্স করা শুরু করেছি, এবং আমরা পারভেজ ভাইয়ের পিএইচপির সাথে আমরা অলরেডি কথা বলছি যে একটা গাড়ির যে উইন্ডশিল্ড আছে, গ্লাস ইউজ করি আমরা সামনে পিছে সাইডে, এটা কেন আমরা দেশ থেকে সোর্স করতে পারবো না? আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এক্সপোর্ট করব, এটা তো সবারই স্বপ্ন থাকে। আমরা রিজিওনাল কানেক্টিভিটি কিভাবে বানাতে পারি, আমরা ডিসকাশন ইজ অন দ্যাট। ভারত একটা অনেক বড় দেশ, অশোক ল্যান্ড প্রোডাক্টটাও কিন্তু ব্রিটিশ লেল্যান্ডের সাথে ছিল, ইউরোপিয়ান এক সময়, এখন এটা ইন্ডিজিনাস ইন্ডিয়ান প্রোডাক্ট। আমরা কিন্তু এটাও চিন্তা করছি এখানে ম্যানুফ্যাকচার করে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া, মায়ানমারে কেন ডেলিভার করতে পারবো না, আমরা এক্সপোর্ট করতে পারবো না। সো আই থিঙ্ক দ্যাট মানে আমাদের সাথে টিভিএস অটোমোবাইলের 3 হুইলারও আমরা ম্যানুফ্যাকচারিং, এবং সরকার এবারও একটা বড় প্রণোদনা দিয়েছেন, আমরা ম্যানুফ্যাকচারিং এর কথা চিন্তা করছি, যেটা ইনশাআল্লাহ আগামী 1-1.5 বছরের মধ্যে হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় ইম্প্যাক্টটা কিন্তু একটা সুদূর প্রসারী হবে। দ্যাট আমরা গার্মেন্টসে অলরেডি সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড,
হোল্ডিং অলমোস্ট 8% মার্কেট শেয়ার। জি কিন্তু অটো কম্পোনেন্টে যদি আমরা 1% মার্কেটও ধরতে পারি, দ্যাট উইল বি অ্যারাউন্ড $30 বিলিয়ন মার্কেট শেয়ার অনেক গ্লোবালি। বড় একটি এবং এই জিনিসটা যদি আমরা লেগে থাকি, আমার মনে হয় না 15 বছরের বেশি, কারণ এখন টেকনোলজির জন্য অনেক কিছু অ্যাডভান্স হয়ে গেছে, জি যে গার্মেন্টস যেটা 40 বছর লেগেছে, আমার মনে হয় আমরা 15 থেকে 20 বছরের মধ্যে সেই জায়গাটাকে অটোমোবাইল শিল্পে অনেক দূরে এগিয়ে যাব। জি ধন্যবাদ তাসকিন আহমেদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অটোমোবাইল শিল্পে। এবার একটু আবার আলোচনা শুনতে চাইবো জনাব হাবিবুল্লাহ ডন, সাবেক সভাপতি বারবিডা। ডন ভাই, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে বাংলাদেশ এখনও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সারা বিশ্বে যেরকম অর্থনীতি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, অটোমোবাইল শিল্পেও আমরা এগুলোর স্বপ্ন দেখি। বাংলাদেশ মেড ইন বাংলাদেশ নামে এখন বাংলাদেশ গাড়ি উৎপাদন করছে, সেই জায়গাটায় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। পাশাপাশি এই সেক্টরকে ঘিরে আরও যেন আমরা কর্মসংস্থান বিনিয়োগ বাড়াতে পারি, এই জায়গাটায় আপনার প্রত্যাশা কি থাকবে? আবারও ধন্যবাদ আপনাকে। আমি এই বাজেট নিয়ে একটু বলি আবারও। তার কারণ হলো যে যদি আমরা অবশ্যই অটোমোবাইল সেক্টর নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যে এই বাজেটে আমি মনে করি যে অটোমোবাইল সেক্টরে যারা আছে, স্পেশালি যারা অ্যাসেম্বলিং কিংবা ম্যানুফ্যাকচারিং করছেন, তাদের জন্য কিন্তু একটা চমৎকার বাজেট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী। এবং এটা আমি মনে করি শিল্পায়নের জন্য কিন্তু অনেক বড় একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে বাজেটে। আমি আগে বলেছি, আমার কথায় অনেকে যারা দর্শক আছেন তারাও জানবেন যে 3 হুইলার, 4 হুইলার কিংবা যারা হাউজের কম্পোনেন্টস, এসব যারা লোকাল ম্যানুফ্যাকচার করছে, তাদের জন্য কিন্তু ট্যাক্স হলিডে, ভ্যাট মাফ, অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই জন্য আমি অবশ্যই সাধুবাদ জানাই সরকারকে। এবং আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদে প্রায় বক্তব্যে বলতেন যে আমরা ব্যবসা করতে আসি নাই, আমরা ব্যবসায়ীদেরকে ফ্যাসিলিটেট করতে এসেছি, ব্যবসায়ীরা ব্যবসা করবে। এবং এটাই মনে হচ্ছে ওনারা যে সবসময় বক্তব্য দিতেন, তারই কিন্তু একটা প্রতিফলন হয়েছে আবারও, যে অটোমোবাইল সেক্টরে উনি এবার যেটা ঘোষণা দিচ্ছেন, সত্যি আমাদেরকে, আপনারা যারা নতুন যারা এখানে অ্যাসেম্বলিং কিংবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করার চিন্তা করছেন কিংবা করেছেন, তাদের জন্য কিন্তু এই বাজেটে একটা বিশাল সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। যারা আমরা আরেকটা কথা বলে রাখি, একটু আগে কথা হচ্ছিল যে ফিউচার, ইনফ্যাক্ট অটোমোবাইল সেক্টরের ফিউচার হলো হাইব্রিড এবং ইভি কার, মানে ইলেকট্রিক ভেহিকেল। আপনি জানেন যে ইলেকট্রিক ভেহিকেল যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলো ওয়ার্ল্ডে আছে, সেটা কিন্তু এক্সপেন্সিভ এবং টোটালি ডিফারেন্ট। ধরেন পিএইচপি আজকে যে ফ্যাক্টরিটা করেছে, অফকোর্স এটা ইলেকট্রিক, ওইটা মাথায় রাখেনি হয়তো। ইভির জন্য আবার আলাদা ইনভেস্টমেন্ট করতে হবে, আবার আলাদা লাইন বসাতে হবে, টোটালি ডিফারেন্ট, ভেরি এক্সপেন্সিভ। কিন্তু তো যেভাবে ওনারা, আবারও বলি, বাংলা কার, জাকির জিয়ার, আমাদের এখানে যারা পিএইচপি যারা সাহসের সাথে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিংবা আপনার অ্যাসেম্বলিং প্ল্যান্ট করেছেন, আরো কিছু আসছে আমরা শুনলাম, সব প্ল্যানগুলো যেন সাকসেস হয় সেটা প্রত্যাশা থাকবে। তবে আমি যদি একটু আলাদা বলতে চাই, যে আমরা যারা সিবিও গাড়ি আমদানি করছি, সেখানে যে এখনো যে গাড়ির ডিউটি যদি মনে করি আমি, এটা অনেক ডিউটি কিন্তু। তার কারণ হলো 123% থেকে শুরু করে প্রায় 821% ডিউটি, যেটা ওয়ার্ল্ডের কোথাও এত ডিউটি নেই। ওটা বলতে গেলে 4000 সিসির উপরে যে সেগমেন্টটা আছে, এটা ব্যান করার জন্য, মানে এটা কেন করা হয়েছে, গাড়ি খুবই সামান্য আসেই না বলা যায়। কিন্তু দেখা যায় এই যে সেগমেন্টে এত শত পার্সেন্ট ডিউটি, সেই সেগমেন্টের গাড়িগুলো যদি আমি মনে করি, এটা বাংলাদেশে বলে জিপ, যা বাইরে বলে এসইউভি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, সেই গাড়িগুলো কিন্তু যারা এখানে ফ্যাক্টরি ওনার, তারা কিন্তু ঢাকার বাইরে যাওয়ার জন্য এই গাড়িগুলো কিন্তু তাদের কাছে খুবই জনপ্রিয়। তারা গাড়িটার, আমি বলি, স্থায়িত্ব, সময় অনেক বেশি পায়, গাড়ি নিজেকে সিকিউরিটি মনে করে, সেফ মনে করে গাড়িগুলো কিনতে আসে। এমনকি এখানে যারা বিদেশিরা আছেন, তারাও কিন্তু এসে কিন্তু এই এসইউভি কিংবা জিপ কিনতে আসে। কিন্তু যখনই শুনে যে 500-800% ডিউটি, তখনই ওরা কিন্তু ব্যাক আউট করে এবং গাড়িগুলো কিনতে পারে না। তো এখনো এই কথাটা বলছি যে 100% কিন্তু অটোমোবাইলে ডিউটি দেওয়া আছে, এটা আমরা কমাতে বলবো। আরেকটা কথা বলি, আমাদের সংগঠন থেকে, বারবিডা থেকে এবার
সরকারের কাছে বাজেটে প্রত্যাশা দিয়েছিল যে 1500 সিসি, 1800 সিসি এবং 2000 সিসি সেইখানে যে ডিউটি সেটা কমানোর জন্য। তার কারণ হলো বাংলাদেশে যত গাড়ি বিক্রি হয় তার কিন্তু 80% এই সেগমেন্টের গাড়িগুলো বিক্রি হয়, 1500, 1800 এবং 2000 সিসি 2 লিটার ইঞ্জিন। এখানে কিন্তু কোনো ডিউটি কমানো হয়নি, শুধু ডিউটি কমানো হয়েছে 2001 থেকে 2500 সিসি, তারপরে হাইব্রিড গাড়ি। পাশাপাশি আমরা বলছিলাম, দেখেন আপনারা সবাই দেখেছেন যে ঢাকার বাইরে গেলে লং রোডে কিন্তু প্রায় নসিমন, করিমন, ভটভটি নামের উদ্ভট কিছু গাড়ি চলে এবং ম্যাক্সিমাম কিন্তু এই গাড়িগুলোর কিন্তু অ্যাক্সিডেন্ট করে, এই গাড়িগুলো কিন্তু দুর্ঘটনা হয়। আমরা বলছিলাম যে এই গাড়ি থেকে যদি আপনি নিষ্কৃতি চান, দুর্ঘটনা এড়াতে চান, তাহলে 12 সিটের 15 সিটের যে গাড়িগুলো আছে, হাইয়েস্ট গাড়িগুলো মাইক্রোবাস, সেটার ডিউটি কমান। এই বাজেটে দেখা গেছে যে হয়তো 1800-2000 সিসি মাইক্রোবাসে ডিউটি কমানো হয়েছে, কিন্তু 12 সিট কিংবা 15 সিটের যে গাড়িগুলো বলতাম যে এটা পাবলিক ট্রান্সপোর্টের অল্টারনেট হাইয়েস্ট গাড়িগুলো, সেটার কিন্তু ডিউটি কমানো হয়নি। তবে আমাদের সংগঠন থেকে সরকারের কাছে প্রস্তাবিত বাজেট যেটা আমরা চাচ্ছিলাম, আমরা বলেছি যে বাজেট ফাইনাল করার আগে অ্যাটলিস্ট যে 12 থেকে 15 সিটের হাইট গাড়িগুলো আছে সেটা ডিউটি কমানো হোক। পাশাপাশি 1500 সিসি, 1800 সিসি এবং 2000 সিসি যেটা সবচেয়ে জনপ্রিয়, মানে মিডল ক্লাস ফ্যামিলিতে গাড়িগুলো, সেই গাড়িগুলো ডিউটি কিন্তু কমানো হয়নি। তা আমাদের প্রত্যাশা থাকবে এটা প্রস্তাবিত বাজেট ফাইনাল করার আগে সেই জায়গাগুলো আবারও এনবিআর কে আমরা অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব যে এই জায়গায় যেন ডিউটিগুলি একটু ভেবে দেখা যায়। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অটোমোবাইল শিল্পের অগ্রগতি। এবারে সংযুক্ত হব মোহাম্মদ আক্তার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক পিএইচপি অটোমোবাইলস লিমিটেড। জনাব আক্তার পারভেজ, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা যেটি দিয়ে আজকে আলোচনা শুরু করছিলাম যে বাংলাদেশ যে স্বপ্ন দেখে মেড ইন বাংলাদেশ নামে বাংলাদেশের এই অটোমোবাইল শিল্পে এগিয়ে যাবে, সেই জায়গাটায় সরকারের সহযোগিতার কথা আপনি বলছিলেন। বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। শেষ দিকে এসে প্রত্যাশার জায়গা শুনতে যাবো যে এই জায়গাগুলো আরও কী ধরনের নজর দিলে এই যে আমরা যে স্বপ্ন দেখছি, তাসকিন ভাই বলছিলেন যে 15-20 বছর ইনশাল্লাহ আমাদের এই সেক্টরটি সারা বিশ্বে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ নামে এগিয়ে যাবে, সেই জায়গায় আপনার প্রত্যাশা শুনবো। ধন্যবাদ। আমি আবারও শুরু করতে চাই অনারেবল প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিকে ধন্যবাদ দিয়ে আমাদেরকে এত সুন্দর একটা বাজেট দেওয়ার জন্য। আসলে একটা জিনিস হচ্ছে, অসম্ভব কিছুই না, আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা যদি স্বপ্ন দেখা শুরু করি তাহলে আমরা ওটার জন্য কাজ করতে পারবো, তাহলে এটা একদিন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আমি একটু ক্লিয়ার করতে চাই কয়েকটা জিনিস। আমরা এখন প্রোটন গাড়ি একটা মানুষ যদি চায় কোত্থেকে কিনতে পারবে। ঢাকায় আমাদের 2টা শোরুম আছে, তেজগাঁতে একটা এবং কাকরাইলে একটা, সিলেটে একটা শোরুম আছে এবং চট্টগ্রামে একটা শোরুম আছে। প্রত্যেকটা শোরুম কিন্তু 3S বলতে আমরা বোঝাচ্ছি সেলস, স্পেয়ার পার্টস এবং আফটার সেলস। আমাদের ক্লায়েন্টরা যদি ভবিষ্যতে কোনো ধরনের স্পেয়ার পার্টস নিয়ে সমস্যা হয় কিংবা আফটার সেলস নিয়ে সমস্যা হয়, যাতে করে ওনাদের অন্য কোথাও ছুটাছুটি করতে না হয়, এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু 3S ইকুইপড। এখন কথা আসে ফ্যাক্টরিতে আসি। আমরা আসলে মনে করি যে আমরা 5 বছর পরে পুরা বাংলাদেশ না ওয়ার্ল্ডের সবাই আমরা আইসি ইঞ্জিন থেকে সরে ইলেকট্রিক ভেহিকেলে চলে যাব। হ্যাঁ, স্বপ্ন অবশ্যই দেখি আমরা ইলেকট্রিক ভেহিকেল অবশ্যই যাব ইনশাল্লাহ। তবে এখানে একটা জিনিস বলার আছে, আমার বলার হচ্ছে, আমরা যদি দেখি সিকেডি, আমরা একটা গাড়িকে যখন বলবো যে হ্যাঁ মেড ইন ইন্ডিয়া কিংবা মেড ইন মালয়েশিয়া কিংবা মেড ইন বাংলাদেশ, এটার কিন্তু 5টা ধাপ আছে। আমি আরো সহজ করে বলি, আমার ছেলে যখন হবে তখন ওকে নিয়ে আমি কি নিয়ে সে পিএইচডি করবে, এটা কিন্তু অনেক পরের ইস্যু। প্রথমে কিন্তু ওকে আমাকে স্কুলে দিতে হবে, ও ক্লাস 10 পাস করতে হবে, উইচ ইজ ও লেভেলস পাস করতে হবে, তারপরে কিন্তু ওর এ লেভেলস পাস করতে হবে, তারপরে সে ইউনিভার্সিটিতে যাবে, ধাপগুলো অতিক্রম করে আসতে হবে। রাইট। গাড়ির ক্ষেত্রেও কিন্তু সেম, প্রথমে অ্যাসেম্বলি দিয়ে শুরু করতে হয়, তারপরে আপনি যাবেন পেইন্ট শপে, তারপরে যাবেন বডি শপে, তারপরে যাবেন চেসিস ম্যানুফ্যাকচারিং এ, তারপরে কিন্তু আপনি যাবেন ইঞ্জিনে। ইঞ্জিন কিন্তু অনেক বড় একটা জিনিস, সেটা অনেক পরের বিষয়, আপনি সহজে এখন যেতে পারবেন না। অতএব আমরা এখন যেটা অ্যাসেম্বলি লাইন করছি, আমরা কিন্তু অ্যাসেম্বলি করছি এবং 2 বছর আগে আমরা পেইন্ট শপে কাজে হাত দিয়েছি, এখন পেইন্টও করছি। এরপরে কিন্তু আমরা ইনশাআল্লাহ বডি শপে যাচ্ছি, তারপরে চেসিসে যাব। তারপরে কিন্তু প্রশ্ন আসবে, আমরা কি আইসি ভেহিকেল করব, মানে যেটা অয়েল বেস, যেটা ডিজেল কিংবা অকটেনে চলে, সেই ইঞ্জিন করব, নাকি আমরা ইলেকট্রিক ইঞ্জিন করব। এটা কিন্তু অনেক পরের ইস্যু।
প্রথমে তো ম্যাট্রিক ইন্টার পাস করতে হবে, তারপরে আপনি ইউনিভার্সিটিতে যে কি পড়বেন পড়ালেখা করবেন সেটা পরের ইস্যু। বিষয়। এর জন্য কিন্তু আমার ছেলেকে আমি পড়ালেখা থেকে ডিসকারেজ করব না, আমি এনকারেজ করে যাব আমার ছেলে। এবং আমি মনে করি গভর্নমেন্ট ইজ ডুইং দ্য রাইট থিং টু এনকারেজ আস, Right. এবং উই আর ইন দ্য রাইট ট্র্যাক আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে হবে না কিছু, হয়তো 8 বছর 10 বছর আমাদের কষ্ট করতে হবে। আমি তাসকিন ভাইয়ের সাথে একমত, 10 বছর হয়তো কষ্ট করতে হবে। আপনি যদি দেখেন মালয়েশিয়া যখন প্রোটন গাড়ি তৈরি করতো, এর আগে ওদের ইকোনমি, আর এখন মালয়েশিয়াতে এই প্রোটন গাড়ির জন্য কতগুলো ফ্যাক্টরি ডেভেলপ হয়েছে, কতগুলো অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারাররা ফ্যাক্টরি ডেভেলপ করছে। সব তো আর প্রোটন করে না, জি। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এগুলো তৈরি করে। করছে। এতে করে যেটা হয় 8332টা স্পেয়ার পার্টস ফ্যাক্টরি ডেভেলপ করা হয়ে গেছে, এবং পুরো দেশ এর জন্য কিন্তু একটা লেভেল অফ ইকোনমির একটা অন্য একটা স্টেজে চলে যায়। কিন্তু Right. আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যেদিন আমরা বাংলাদেশ 8332টা স্পেয়ার পার্টস তৈরি করব, সেদিন ইনশাআল্লাহ আমরা একা সম্ভব না, এটা সবাই মিলে করতে হবে। জি। তখন আমাদের ইকোনমি অন্য একটা লেভেলে যাবে ইনশাআল্লাহ। জি, এবং যেটি তার আমরা জন্য স্বপ্ন বীজ দেখি। কিন্তু আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু অলরেডি রোপণ করে দিয়েছেন এই বাজেটের মাধ্যমে। জি। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। জনাব জাকির হোসেন, আপনার কাছ থেকে আলোচনা শেষ করতে চাইব যে সরকারের যে স্বপ্ন রয়েছে দেশীয় ভারী শিল্প, বিশেষ করে অটোমোবাইল শিল্প অনেক দূর এগিয়ে যাক। আপনারা সুনামের সঙ্গে যারা কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করবেন, যাওয়ার আগে ছোট্ট করে কোনো কিছু যোগ করে যদি দর্শক উদ্দেশ্যে আপনি শেষ করেন। আমি যেটা বলে আজকে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা একটা নিউ জেনারেশনে পা দিয়েছি। আজকে আমরা অটোমোবাইল নিজেরা ম্যানুফ্যাকচার করার জন্য আমরা সাহস নিয়েছি, এবং আমাদের সাথে যে তাসকিন ভাই আছে, পারভেজ ভাই আছে, আমাদের মেন্টর আছে, ডন ভাই আছে, মতলুব আঙ্কেল আছে, ওনারা আমাদের গাইড করবে। ইনশাল্লাহ আমরা এই 4 থেকে 5 বছরের মধ্যে আমরা আমাদের নিজেদের গাড়ি, বাংলাদেশের গাড়ি আমরা বিদেশে চালাতে পারবো। এটাতে আমরা সবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা দোয়া করবেন। জি, থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরাও প্রত্যাশা রাখবো আমাদের সরকারের সহযোগিতায় বাংলাদেশের উদ্যোক্তাদের যে সাহসী ভূমিকা রয়েছে, প্রত্যেকটি শিল্পেই বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশের অটোমোবাইল শিল্প একদিন অবশ্যই বিশ্বে জায়গা করে নেবে মেড ইন বাংলাদেশ নামে। আমরা সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ হাবিবুল্লাহ ডন, ধন্যবাদ তাসকিন আহমেদ, ধন্যবাদ মোহাম্মদ আক্তার পারভেজ, ধন্যবাদ জাকির হোসেন। 4 জনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভেলি 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন।